নমস্কার। সময় যখন কথা বলে, ইতিহাস তখন হয়ে থাকে তার নির্বাক শ্রোতা। সময় যখন ঘটনাবলী সাজায়, ইতিহাস তখন হয়ে থাকে তার নির্বাক দর্শক। যেহেতু ইতিহাস নির্বাক, সেই জন্যই বুঝি এমন অনেক মানুষ যাদের নাম সোনার আক্ষরে লিখে রাখা উচিত ইতিহাসের পাতায় পাতায়, তারা হারিয়ে যান, ফুরিয়ে যান, মিলিয়ে যান কালের গর্ভে। আমাদের অতি দুর্ভাগ্য যে আমরা আজকে এমন এক মানুষের গল্প বলবো আপনাদেরকে, যেই মানুষটির কর্মকাণ্ড যদিও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে ছড়িয়ে আছে, কিন্তু যদিও তিনি বাংলাদেশের সর্বোচ্চ নাগরিক সম্মানে সম্মানিত, এদেশের অনেক মানুষ তার নামটুকু অবধি জানেন না, মনে রাখেননি তাকে। সেই দিক দিয়ে দেখতে গেলে সময় অতি নিষ্ঠুরও বটে। লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসের কুমুদিনী সিরিজের 4টি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যে মানুষটির গল্প বলবো তার নাম রণদা প্রসাদ সাহা। রণদা প্রসাদ সাহার সাথে কি সম্পর্ক কুমুদিনীর, কেমন ছিল তার জীবন যা কিনা গল্প বা চলচ্চিত্রকে হার মানাবে, কেমন ছিল তার চরিত্র যা গল্পের নায়ককে পিছে ফেলে দেবে, সেই সব গল্প বলবো এবং আনবো তার পরিবারের 4টি অনবদ্য রান্না যা পেয়েছি তার পুত্রবধূ শ্রীমতী সাহার সৌজন্যে। বহুদিন আগে একটি প্রতিবেদন পড়ি প্রথম আলোয়। সেখানে শ্রীমতী সাহা নিজে গল্প বলছেন এবং তার সাথে বলছেন একের পর এক রান্নার কথা। দেখে চমৎকৃত হই এবং তারপর আরও বেশি চমৎকৃত হই যখন রণদা প্রসাদ সাহার সম্বন্ধে পড়তে আরম্ভ করি। আজকে প্রথম পর্বে গল্প তো বলবই, তবে তার রান্নার ফাঁকে ফাঁকে। তার আগে আনবো প্রথম রান্নাটি, যার নামই অবাক করে দেয়, শ্বশুরমশাইয়ের লুচি চচ্চড়ি। চলুন শিখি। শ্রী রণদা প্রসাদ সাহার অন্যতম গুণ ছিল তাঁর অতিথি বৎসলতা। তিনি যেমন খেতে ভালোবাসতেন তেমনই খাওয়াতে ভালোবাসতেন। এই দিক দিয়ে তিনি ছিলেন আদর্শ বাঙালি, যদিও তার চরিত্রের অন্যান্য অনেক দিক বাঙালির মধ্যে আজও খুঁজে পাওয়া দুর্লভ, যেমন তার উদ্যোগ, তার ঝুঁকি নেবার ক্ষমতা ইত্যাদি। রণদা প্রসাদ সাহা যখনই কোনো বাড়িতে অতিথি আসতেন তখন তাদের জন্য লুচির ব্যবস্থা করতেন সাধারণত, এবং তার সাথে বলতেন একটি বিশেষ চচ্চড়ি করতে। এই চচ্চড়ি আমি আগে কোথাও দেখিনি। শ্রীমতী সাহা যখন এই চচ্চড়ির বর্ণনা করছেন তখন তিনি স্বাভাবিক কারণেই তাঁর শ্বশুরমশাইয়ের নামে এর নাম দিচ্ছেন শ্বশুরমশাইয়ের লুচি চচ্চড়ি, কারণ এটি লুচির সাথে খাওয়া হয়। এই রান্নার জন্য প্রথমে কড়াইয়ে সর্ষের তেল গরম করব, তারপর হালকা ভেজে তুলব নুন হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছ। এবার অবশিষ্ট তেলে ভেজে নিন আলু। আলু লম্বা ফালি করে কাটবেন, সাথে দেবেন নুন আর হলুদ। তারপর আসুন মূল রান্নায়
যখন ফোড়ন দেবেন কালো জিরে এবং কাঁচা লঙ্কা। এই পর্যায়ে আলু কিন্তু ভাজতে হবে বেশ নরম করে। যতক্ষণ আলু ভাজা হচ্ছে আপনাদের সাথে শুরু করি শ্রী রণদা প্রসাদ সাহার গল্প বলা। ওনার জন্ম হয় 1896 সালের 15ই নভেম্বর বাংলাদেশে ঢাকার কাছে সাভারে। সেখানে ছিল ওনার মামার বাড়ি। ওনার পিতা শ্রী দেবেন্দ্রনাথ সাহা পোদ্দার এবং ওনার মাতা কুমুদিনী দেবী। রণদা প্রসাদ সাহার মা কুমুদিনী দেবী মারা যান যখন ওনার কেবলমাত্র 7 বছর বয়স। ওনার মা সন্তান প্রসবকালে টিটেনাস হয়ে মারা যান, অর্থাৎ ধনুষ্টঙ্কার। এরপর ওনার পিতা দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করেন এবং বিমাতার কাছে অর্থাৎ সৎমার কাছে রণদা প্রসাদ সাহার জীবন খুব দুঃখে কষ্টে অভাব অনটনে কাটতে থাকে। মাত্র 14 বছর বয়সে তিনি বাংলাদেশ থেকে পালিয়ে আসেন কলকাতায়। কলকাতায় এসে তিনি প্রথমে মুটেগিরি করে এবং তারপর হকারি এবং একটি ক্যান্টিনে কাজ করে সামান্য উপার্জন করতে থাকেন। সেই উপার্জনের খানিকটা তিনি ব্যয় করতেন নিজের ওপর এবং খানিকটা জমাতেন কে জানে ভবিষ্যতে কি আছে সেই কথা ভেবে। তখন কি তিনি জানতেন যে তিনি কালে কালে এমন মানুষ হবেন যে তিনি কেবল নিজের ভবিষ্যতই নয়, ভবিষ্যৎ এঁকে দেবেন উজ্জ্বলভাবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরও। এই সময় পৃথিবীর বুকে নেমে আসে প্রথম বিশ্বযুদ্ধ। মাত্র 16 বছর বয়সে রণদা প্রসাদ বাবু গিয়ে যোগদান করেন ব্রিটিশ সৈন্যবাহিনীর বেঙ্গল অ্যাম্বুলেন্স বিভাগে এবং সেই সূত্রে পাড়ি দেন সুদূর মেসোপটেমিয়া অর্থাৎ বর্তমান ইরাকে। সেই সময় সেই স্থানে একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। সেই অগ্নিকাণ্ড থেকে তিনি বাঁচান বেশ কিছু রোগী এবং তার সাথে বেশ অনেকজন ব্রিটিশ সৈন্যকে। এর পুরস্কার স্বরূপ তার ভাগ্যে আসে দুটি জিনিস। প্রথমত কর্মক্ষেত্রে হয় উন্নতি এবং দ্বিতীয়ত এই গল্প শুনে তৎকালীন ব্রিটিশ রাজা জর্জ পঞ্চম অর্থাৎ জর্জ দ্য ফিফথ তাকে ডেকে পাঠান সাম্মানিক পদক প্রদানের জন্য। আলু ভেজে নরম হয়ে এসছে, এবার তা তুলে সরিয়ে রেখে আসবো রান্নার পরবর্তী পর্যায়ে। এবার অবশিষ্ট তেলে ফোড়ন দিন কালো জিরে এবং তার সাথে মাথা চেরা বেশ কয়েকটি কাঁচা লঙ্কা। অল্পক্ষণ ভেজে নিন যতক্ষণ না কালো জিরের সুগন্ধ বেরোবে। এরপর যোগ করুন একে একে অন্যান্য সবজি। প্রথমে দিন টুকরো করে কাটা কচু। এই রান্নাটি করার সময় কিন্তু খেয়াল রাখবেন এখানে মুখী কচু ব্যবহার করতে হবে, মান কচু নয়। এবং আরেকটি জিনিস, এই রান্নার কিন্তু বেশ কয়েকটি প্রকারভেদ আছে। শ্রীমতী দেবী বলছেন যে যদি চিংড়ি মাছ হয় চিংড়ি মাছ, নয়তো মলা, কাজরি ইত্যাদি যে কোনো ছোট মাছ ব্যবহার করতে পারেন এই চচ্চড়ির জন্য, স্বাদ খুব সুন্দর হবে। এছাড়াও যদি শীতকাল হয় তাহলে শিম, মূলো ইত্যাদি সবজিও ব্যবহার করতে পারেন। বেগুন তো এখন 12 মাস পাওয়া যায়, আমি তাই বেগুন নিয়েছি, সাথে চিচিঙ্গা। এবং যদি আপনি মনে করেন তাহলে এর সাথে কাঁঠালের বীজ যোগ করবেন, যেমন আমি করেছি। কাঁঠালের বীজ সেদ্ধ করে খোসাটা ফেলে দেবেন, তারপর তার টুকরো করে নেবেন ছোট। এবার কাঁঠালের বীজ যোগ করে বেশ খানিকক্ষণ ভেজে নিন। কচু আর কাঁঠালের বীজ ভাজা হয়ে গেছে। এবার এতে যোগ করুন পরবর্তী দুটি সবজি। প্রথমে দিন 150 গ্রাম পরিমাণ চিচিঙ্গা এবং তার সাথে দিন 150 থেকে 200 গ্রাম পরিমাণ লম্বা করে কেটে রাখা বেগুন। সবজি নরম হওয়া অবধি ভাজতে থাকুন। বেগুন এবং চিচিঙ্গা যোগ করার পর যদি দেখেন রান্নাটি খুব বেশি শুকিয়ে যাচ্ছে, তাহলে অল্প জলের ছিটে যোগ করবেন,
যেমন আমি করলাম। এবার ফিরে আসি রণদা প্রসাদ বাবুর গল্পে। রণদা প্রসাদ বাবু ভারতবর্ষে ফিরে আসেন। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় এবং তিনি ইস্তফা দেন সৈন্যবাহিনীর পদ থেকে। এরপর তিনি যোগদান করেন ভারতীয় রেলওয়েতে। সেখানে তিনি চাকরি নেন টিকিট কালেক্টরের। এইভাবে এই অবধি উত্থানের গল্প ধরা থাক। এরপর কিভাবে তার স্বপ্ন রঙিন পাখা মেলে উড়বে আকাশে এবং শত শত হাজার হাজার মানুষের কল্যাণার্থে সে জীবন নিয়োজিত হবে, সেই গল্প আগামী পর্বে। তবে হ্যাঁ, এখানে বলি, কেমন লাগছে আজকের পর্বটি দয়া করে আমাদের কমেন্টে লিখে জানান। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন। এই সব মানুষের গল্প, এই সব রান্নাগুলি আমি বিশ্বাস করি বেঁচে থাকা উচিত এবং তা বেঁচে থাকবে কেবলমাত্র আপনাদের মাধ্যমে। যদি শেয়ার করেন তাহলে আরও অনেক মানুষ জানতে পারবেন এই সব গল্প এবং শিখতে পারবেন এই সব রান্নাগুলি। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো। আর যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্না সর্বপ্রথম পৌঁছবে আপনার কাছে, তাহলে দয়া করে বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। সবজি মজে এসছে। এবার এতে যোগ করব আগে থেকে ভেজে রাখা আলু, আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ এবং স্বাদ অনুযায়ী নুন। তবে মনে রাখতে হবে আলু এবং চিংড়ি মাছ ভাজার সময় কিন্তু আমরা নুন যোগ করেছিলাম। এরই সাথে রান্নাটিতে যোগ করুন আরও গোটা 2-3 ভেঙে দেওয়া কাঁচা লঙ্কা। এবার রান্নাটি কষান পরবর্তী 2 থেকে 3 মিনিট মাত্র। রান্নাটি কিন্তু শেষ হয়ে এসছে। তবে এই পর্যায়ে দুটি কথা না বললেই নয়। প্রথমত, আজকে রান্নাটি করছি শ্রীমতী সাহার শ্বশুরমশাইয়ের লুচি চচ্চড়ি। ওনার শ্বশুরমশাই অর্থাৎ শ্রী রণদা প্রসাদ সাহা সম্বন্ধে বলতে বলতে এতই উদ্বেল হয়ে পড়েছি যে শ্রীমতী সাহা সম্বন্ধেই কিছু বলা হয়নি। উনি কিন্তু বাংলাদেশের অতি বিখ্যাত রন্ধনবিদ। ওনার রান্না খেয়েছেন স্বয়ং ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায়। এছাড়াও বাংলাদেশের রাষ্ট্রনায়ক এবং অন্যান্য অনেক বিখ্যাত গণ্যমান্য ব্যক্তি ওনার রান্না খেতে অত্যন্ত পছন্দ করেন। এই সিরিজের 4টি পর্ব জুড়ে যে 4টি রান্না আনবো তার প্রত্যেকটি কিন্তু অতি সুন্দর এবং প্রত্যেকটি ব্যতিক্রমী। কাজেই আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা কিন্তু এই সিরিজের প্রত্যেকটি রান্না মনে করে দেখবেন, কারণ এর সাথে থাকবে শ্রী রণদা প্রসাদ সাহার অপূর্ব বর্ণময় জীবনের পুরো গল্পখানি। আমাদের সাথে কিন্তু যোগাযোগ করেন পৃথিবীর নানান প্রান্ত থেকে, আক্ষরিক অর্থে বলছি নানান মানুষ। কেউ প্রবাসে থাকেন, তারা কলকাতায় তাদের প্রিয়জনদের জন্য খাবার পৌঁছতে চান। কেউ বা কলকাতা থেকে নিজেদের জন্য অর্ডার করতে চান খাবার। কেউ বা ভাগ করে নিতে চান আমাদের সাথে তাদের পারিবারিক রান্নার রেসিপি। কেউ বা ভাগ করে নিতে চান তাদের পরিবারের গল্প, কারণ এই চ্যানেল ততখানি গল্পের যতখানি রান্নার। কিন্তু তাদের সবাইকে বলি, আমাদের যোগাযোগ করবার নম্বর হলো 6291834357। আরেকবার বলি, আমাদের যোগাযোগ করুন সকাল 11টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে, সোম থেকে শনিবার, 6291834357 এই নম্বরে। রান্নাটি শেষ। শ্বশুরমশাইয়ের লুচি চচ্চড়ি এবার কিন্তু পরিবেশন করার পালা। আমি পরিবেশন করব গরম ফুলকো লুচির সাথে। আপনি চাইলে পরোটা বা রুটির সাথেও খেতে পারেন। আর হ্যাঁ, শেষে বলি, যদি কাঁঠালের বীজ অথবা চিচিঙ্গা অথবা কচু এরম কিছু না পান, আপনি হাতের কাছে যা আছে তাই দিয়ে এবং ছোট মাছ দিয়ে এই রান্নাটি করে দেখুন। যদিও মাছের সাথে লুচি খেতে সাধারণত ভালো লাগে না, এই চচ্চড়ি কিন্তু একবার খেলে ভুলতে পারবেন না, কথা দিলাম।